জেলে সাকিব চমকে দিল রকস্টারের গান। কারিনা কায়সার মারা গেছেন, কায়সার হামিদের আবেগঘন বার্তা। আমির পুত্রের মন্তব্য নিয়ে তোলপাড়। ম্যাডোনা, করণ জোহর থেকে বিয়োন্সে, মেড কালায় আলো ছড়ালেন কারা? দর্শক, কখনো ভেবে দেখেছেন কল্পনার বাস্তবতার দূরত্ব কত? কারো ভাবনায় খুব কাছে, আবার কারো চোখে যোজন যোজন দূরে। যারা এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে চান, তাদের সামনে খুলে যায় বাস্তবতার সব নিষ্ঠুর দরজা। আপনি যদি কল্পনাকে বাস্তবে রূপ দিতে না পারেন, তাহলে চোখের সামনে উপহাস করে খুলে খুলে পড়বে আপনার কল্পনার ইমারতে সাঁটা এক একটি স্বপ্নের টুকরো। আর কল্পনাকে বাস্তবে পরিবর্তন করতে চাইলে আপনার ভাবনার জগতে আনতে হবে নতুন পরিবর্তন। শোবিজ অঙ্গনে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। প্রিয় তারকার খবর কিংবা বৈচিত্র্যময় কোনো নির্মাণ নিয়ে দর্শকের আগ্রহ সবসময় থাকে তুঙ্গে। প্রিয় দর্শক, চলুন এবার দৃষ্টি ফেরাই চলতি সপ্তাহে এমন আলোচিত খবর নিয়ে। জেলে সাকিব চমকে দিল রকস্টারের গান। কারিনা কায়সার মারা গেছেন, কায়সার হামিদের আবেগঘন বার্তা। আমির পুত্রের মন্তব্য নিয়ে তোলপাড়। ম্যাডোনা, করণ জোহর থেকে বিয়োন্সে, মেড কালায় আলো ছড়ালেন কারা? ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা রকস্টারের প্রথম গান পিরিতি প্রকাশ পেয়েছে। পুরো গানটির চিত্রায়ন হয়েছে কারাগারে, যেখানে বিধ্বস্ত এক শাকিব খানকে দেখা গেছে ভিন্ন রূপে। তবে কেন তিনি জেলে, তা এখনো রহস্যই রাখা হয়েছে। গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন জাহিদ নীরব। কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায় হাজির হয়েছেন পান্থ কানাই। রকস্টার সিনেমায় শাকিব খানকে এবার দেখা যাবে একজন পেশাদার সঙ্গীত শিল্পীর চরিত্রের প্রয়োজনে বদলেছেন নিজের লুক ও শারীরিক গঠন। এরই মধ্যে প্রকাশিত টিজার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। আজমান ঋষোর গল্পে নির্মিত সিনেমাটি একজন সঙ্গীত শিল্পীর জীবন সংগ্রাম, উত্থান পতন ও বাস্তব অভিজ্ঞতার গল্প তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। কে? আসসালামু আলাইকুম। বলার মতো অবস্থা নেই। দেখছেন নামলো কারিনা কায়সার লিভ উইথ কারিনা, মুস্তাফা অ্যান্ড সাদাত। আজকে কারিনা চলে গেল। কারিনাই লাগাইছিল। দেখেন পুতুল কত ভালোবাসে, পুতুলে যে কারিনা। গভীর রাতে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদের এক ফেসবুক স্ট্যাটাসে নেমে আসে শোকের ছায়া। তিনি জানান, তার মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার ভারতের চেন্নাইয়ের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই দিন খুব সিভিয়ার, মানে জ্বর এবং মাথা ব্যথা, বাধ্য হয়ে তার আম্মা জোর করে তাকে নিয়ে গেল যে চেক আপ করতে হবে। চেক আপ করে বলল যে হেপাটাইটিস এ এবং ই আক্রান্ত হয়েছে এবং তার লিভার ফাংশন মনে করেন 60 to 70% মনে হচ্ছে যে অকার্যকর। তো চিকিৎসা শুরু হইলেও কিন্তু তারা ডাক্তার একবারের জন্য বলে নাই যে হেপাটাইটিস এ এবং ইর চিকিৎসা বাংলাদেশে হয় না। লিভার ট্রান্সপ্লান্ট এটি বাংলাদেশে কোনো ওটি নাই, সেট আপ নাই, ডাক্তার নাই, সার্জন নাই। এটা বলবে তো একটা জিনিস হলো, আমার কাছে একটা জিনিস সম্ভব না। এই সেট আপ আমার হসপিটাল না, পুরো বাংলাদেশে এইটা আনে নাই। কারিনার ওইদিকে ঘামটাম ছিল, এগুলি মুছে। তাই আমি বললাম, আব্বু কিছু খাবে? তো একটু চিন্তা করলাম যে পানি খাবো। তো এই ছোটো এতটুকু গ্লাসের মধ্যে এক গ্লাস পানি খাইলো, ওইটাই মনে শেষ। আর কারোর সাথে সে কথা বলে নাই, শেষ কথা আমার সাথেই বলছে। আমি খাওয়াইতে পারছি। তো ফাইনালি চিন্তা করে দেখলাম যে ইন্ডিয়াতে ভালো হসপিটাল এটা এবং কম খরচ কম,
তো ভারতে চলো। তখন সাথে সাথে পরের দিন মন্ত্রী আমিনুল সাহেবও হেল্প করেছে। হেল্প করার পরে ভিসাটা পরের দিনে দিয়ে দিল। তো সাথে সাথে এয়ারলাইন্সের ভাড়া করে সেই সময় নিয়ে যাওয়া হলো। মানে যেখানে একদম মুমূর্ষু রোগী গেলেও পরের দিন থেকে হয়। ওখানে প্রথম দিন একটু প্রগ্রেস ছিল, বলো যে ঠিক আছে আমরা লাঞ্চটা খুব কফ জমছে, এটা একটা মিস্টেক করছে, তারা লাঞ্চের থেকে কফ বের করা হচ্ছিল। এখন লাঞ্চে কফ জমে ইনফেকশন হয়ে গেছে, আমরা এখন লিভারে হাত দিতে পারবো না। তো ঠিক আছে, এখন আমার ওয়াইফ বলেছে ঠিক আছে করেন, যেটা করেন আপনি, আমরা তো বুঝতেছি না, বলতে লাঞ্চটা আগে করে নিই। তো লাঞ্চটা কী পরিষ্কার করলো কিছু বুঝলাম না। সে পরের দিন বললো যে এতটা স্টেবল হইতে পারে নাই। সেকেন্ড ডেতে আরও খারাপ অবস্থা, থার্ড ডেতে খারাপ অবস্থা, ফোর্থ ডেতে বলে সে মারা গেল। আসলে কারিনাকে দেখছি যখন কেউ অন্যায় করতো তার বিরুদ্ধে যে প্রতিবারই কণ্ঠস্বর ছিল কারিনা। কেউ খারাপ কিছু কাজ করলে সেটা তুলে ধরতো, অনেক সোশ্যাল ওয়ার্ক সে করতো নীরবে। অনেক সময় দেখা গেছে একটা রেস্টুরেন্টে খাইতে গেলে বাইরে দুইটা ফকির, ওদেরকে নিয়ে ঢুকে যেত সে, আসো তোমরা ক্ষুধার্ত বসে খাও। হঠাৎ করে দেখা গেছে সে 50-100 প্যাকেট বিরিয়ানি নিত। তো যারা পথে শুয়ে আছে, খায় নাই, ওদেরকে খাইছেন, তো একটা পানির বোতল আর দিয়ে আসতো। শীতের সময় দেখা গেছে কম্বল নিয়ে সে গাড়িতে ঘুরতো। একদম যাদেরকে কিছু নাই কাপড়, যারা ফুটপাতে ঘুরতেছে বা এরকম, বা অনেকে ভিক্ষা করতেছে, তাদেরকে একটা কম্বল দিত। এই ধরনের অ্যাক্টিভিটিস তার খুব ছিল, অ্যাক্টিভলি সে কাজ করতো। পৃথিবীতে সে তো চলে গেছে আল্লাহ দরবারে, এবং সবাইকে যেতে হবে। আপনিও একসময় অসুস্থ, যারা এই কমেন্ট করছে তারাও কিন্তু একসময় অসুস্থ হবে, তারাও কিন্তু একসময় তাদের মরতে হবে। তারা এই ধরনের ব্যাড কমেন্ট করছে, এটা একটা মানুষ হিসাবে মানুষের করতে পারে না। তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা সংযত হন, আল্লাহ তাদের হেদায়েত দিক। এখন কি বলবো, এখন বাবা মার সামনে সন্তান যদি চলে যায়, এই দুঃখটা শুধু বাবা মাই জানে, আর কেউ ওইটা উপলব্ধি করতে পারবে না। আল্লাহ তাকে ভালোবাসতো, তাকে অনেক তাড়াতাড়ি নিয়ে গেছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করেছে অভিনেতা থালাপাতি বিজয়ের দল। কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দল সিপিআই ও সিপিএম এর সমর্থনে গঠিত এই সরকারের মধ্য দিয়ে কয়েকদিনের রাজনৈতিক নাটকীয়ভাবে অবসান হলো। শিশুশিল্পী হিসেবে সিনেমায় যাত্রা শুরু করা বিজয়ের রাজনৈতিক উত্থানও যেন সিনেমার গল্পকেই মনে করিয়ে দেয়। নির্মাতা এস.এ. চন্দ্রশেখরের ছেলে বিজয় প্রথম অভিনয় করেন 1984 সালের ভেটরি ছবিতে। সেই সময় পারিশ্রমিক ছিল মাত্র 500 রুপি। আর বর্তমানে তার শেষ ছবি হিসেবে আলোচিত জয় নাই গানের জন্য নিয়েছেন প্রায় 220 কোটি রুপি। একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেন তিনি। ক্যারিয়ারের শীর্ষ সময়ে এসে পূর্ণ সময় রাজনীতিতেও মনোযোগ দেওয়ার ঘোষণা দেন এই জনপ্রিয় অভিনেতা। বলিউডে আমির খানের ছেলে জুনায়েদ খানকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তারকা সন্তান হওয়া সবসময় সুবিধার নয়, বরং অনেক সময় সেটি বড় চাপ হয়ে দাঁড়ায়। সম্প্রতি মুক্তি পাওয়া একদিন ছবির ব্যর্থতা নিয়ে প্রকাশ করেন জুনায়েদ। বাবা আমির খানকে নিয়েও খোলামেলা কথা বলেন জুনায়েদ। জানান, আমির খান আবেগ থেকেই ছবিটি প্রযোজনা করেন, তবে বাবার ধীরগতির কাজের ধরন তার ক্যারিয়ারের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। রসিকতার সুরে বলেন, বাবা 3-4 বছরে একটি ছবি করেন, কিন্তু আমার এখন নিয়মিত কাজ দরকার। এদিকে সহ অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়েও মুখ খোলেন জুনায়েদ। তার দাবি, সাইয়ের মন্তব্যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং পুরো টিম মনে করেন তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। জুনায়েদের এই মন্তব্য নিয়ে এখন বলিউড জুড়ে চলছে ব্যাপক আলোচনা। মে মাসের প্রথম সোমবার দুনিয়ার ফ্যাশন প্রেমীরা অপেক্ষায় থাকেন এই দিনের জন্য, যেদিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে ওঠে মেড গালার পর্দা। 10 বছর পর মেড গালার কার্পেটে ফিরলেন বিয়ন্সে। ফিরে নিজের দিকে সব আলো কেড়ে নিলেন গ্র্যামিজয়ী এই তারকা।
বিয়ন্সের সঙ্গে ছিলেন তার স্বামী জেজেট এবং কন্যা ব্লু আইভি। It feels surreal because my daughter's here. And Blue looks so beautiful. She looks so beautiful. This is it's incredible to be able to share it with her. প্রায় ঐতিহ্য মেনেই সবার শেষে এলেন রিয়ানা। ঝলমলে গাউনে হাজির হন ক্যারিবিয়ান গায়িকা, সঙ্গে ছিলেন প্রেমিক আসাপ রকি। লাল বিডেড গাউনে হাজির হয়েছিলেন নিকোল কিডম্যান। রেনেসা পেইন্টিং থেকে অনুপ্রাণিত গোলাপি গাউনে হাজির হন অ্যাঞ্জেলিনা ব্যাসেট। প্রথমবারের মতো মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় নির্মাতা ও প্রযোজক করণ জহর। সিলিকন ফ্যাব্রিকে গ্রিক স্টাইলে হাজির হন গায়িকা দোজা ক্যাট। ফিল স্ট্রিপ দিয়ে তৈরি পোশাকে হাজির হন সময় আলোচিত গায়িকা সাবরিনা কার্পেন্টার। মডেল কাইলি জেনারও এসেছিলেন। এবার চমকে দিয়েছেন কেটি পেরি। স্টেলা ম্যাককার্টনির ডিজাইনের সাদা স্ট্রেপলেস গাউন, লম্বা ট্রেন, সঙ্গে স্লিক গ্লাভস। কিন্তু আসল চমক ছিল তার মুখোশে, একটি প্রতিফলকধর্মী ফেস মাস্ক যা মুখ পুরোপুরি আড়াল করে। মেট গালায় এবার আলোচনায় কেন্দ্রে ম্যাডোনা। তবে এবছরের উপস্থিতি শুধু পোশাকের জন্য নয়, বরং একেবারে শিল্পনির্ভর উপস্থাপনার জন্য আলাদা করে নজর কাড়ে। মেট গালায় এবারের থিম কস্টিউম আর্ট, আর ম্যাডোনা সেই ধারণাটিকে আক্ষরিক অর্থেই জীবন্ত করে তুলেছেন। আবারও মস্কোর মঞ্চে বাংলাদেশের উপস্থিতি। 16 এপ্রিল শুরু হয়েছিল 48তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই আয়োজনে জায়গা করে নিয়েছে নির্মাতা আসিফ ইসলামের নতুন সিনেমা কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস। যাত্রাশিল্পের পরিবর্তিত বাস্তবতা নিয়ে নির্মিত কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস মূলত একসময় জনপ্রিয় এই শিল্প মাধ্যমের ক্রম অবনতির গল্প তুলে ধরে, যেখানে দর্শকের চাহিদার চাপে প্রিন্সেস নামের এক নৃত্যশিল্পী হয়ে ওঠে মঞ্চের কেন্দ্রবিন্দু। জৌলুস হারানো যাত্রাশিল্পী নিয়ে নির্মিত সিনেমা কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস দেখানো হয়েছে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এটি আমার প্রথম প্রযোজিত সিনেমা, যে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শনের সুযোগ পাওয়া এবং প্রশংসিত হওয়া। বাংলার ঐতিহ্য শিল্পধারার একটা অন্যতম বিষয় হচ্ছে যাত্রাপালা, সেটা আমরা নিয়ে যেতে পেরেছি আন্তর্জাতিক অঙ্গনে, সেজন্য খুবই ভালো লাগে। ডেফিনেটলি এটা একটা স্পেশাল মোমেন্ট, স্পেশালি এটা যাত্রা শিল্প নিয়ে তৈরি করা একটা ফিল্ম, এবং এইটাকে আসলে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়াটা আমাদের পুরো টিমের জন্য খুব গর্বের বিষয় ছিল। এখানে প্রিন্সেস নামে একটা চরিত্র যেটা হচ্ছে প্রধান হয়ে উঠেছে, যারা হচ্ছে ডান্সার, এবং যাত্রাটাকে আসলে খুবই এক ধরনের সাইডলাইন করে দেওয়া হয়েছে এই পুরো ব্যাপারটার থেকে। যা কিছু ঘটছে সমস্ত বিনোদন জগতের মধ্যে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। এই যে বিবর্তন, ক্রমবর্ধমান যে পরিবর্তন, এটা এই যাত্রায় হয়তো উঠে এসেছে আমাদের এই গল্পে এখানকার বিষয়, কিন্তু আসলে কিন্তু সারা পৃথিবী জুড়েই। এটা আসলে যদি আমার বলতে হয় যে এটার পেছনের ফিলসফি, তাহলে আমি খুব ছোট্ট করে বলবো ইটস আর্ট ভার্সেস এন্টারটেইনমেন্ট। আমাদের যে এখন যে প্রযুক্তিগত যে সোশ্যাল মিডিয়া অন্যান্য বিষয়গুলো চলে আসছে, তে একটা শিল্প হারিয়ে যাচ্ছে। যদি আমাদের শিল্প চর্চাটা নতুন প্রজন্ম বা এখনকার মানুষেরা চর্চায় রাখে, তাহলেই সম্ভব এই শিল্পকে ধরে রাখা। কারণ যাত্রা তো আমাদের জন্য একটা নির্মল আনন্দের এবং বিনোদনের জায়গা ছিল। আমার কাছে মনে হয় আসলে মানে দর্শকের আরেকটু ওপেন হওয়া উচিত, কারণ আমাদের দেশে মানে ম্যাস অডিয়েন্সের একটা সার্টেন টাইপ অফ সিনেমা দেখে অভ্যস্ত, এবং সিনেমাকে মানে একটা সংজ্ঞায় তারা ফেলার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমি মনে করি দর্শকের আরেকটু বেশি এক্সপেরিমেন্টাল হওয়া উচিত। শিল্প যে হচ্ছে না তা না, তবে শিল্প মার খাচ্ছে, শিল্প মার খাচ্ছে। আবেগ, অন্যান্য বিষয়গুলো, গ্ল্যামার্স, এইসব উঠে আসছে সবচেয়ে বেশি, কিন্তু শিল্প মার খাচ্ছে অনেক জায়গায়। আমরা মস্কোতে সফল হয়েছি, আমরা অনুপ্রাণিত। আমরা আশা করছি এটি আরও অন্তত দু একটি ফেস্টিভ্যালে তো যাবেই। ডেফিনেটলি আন্তর্জাতিক স্বীকৃতি এক ধরনের, এটা ডেফিনেটলি বলা যেতে পারে একটা রেসপন্সিবিলিটিও, কারণ যখন মস্কোর মতো একটা ফেস্টিভ্যালে আমার প্রথম সিনেমা জুরি অ্যাওয়ার্ড পায়,
তখন থেকেই আমার মনে হচ্ছিল যে না, এটাকে আরও আমার সময় দিতে হবে। তার প্রথম পরিচয়টা হচ্ছে সে একজন ডান্সার। আমার আসলে এমন একজন অ্যাক্টরকে প্রয়োজন ছিল যার আসলে সেই ডান্স স্কিলটা আছে। সো ভাবনা ফিটস দ্য পারফেক্ট বিল ফর দিস পার্টিকুলার রোল। আমরা যেন আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির যে সুস্থ সুন্দর ধারা, ঐতিহ্য তার সঙ্গে যেন থাকি। আমরা ভালো ছবি দেখি, ভালো কাজের সঙ্গে যেন থাকি, ভালো কাজকে যেন আমরা উৎসাহিত করি। শোবিজ ওয়ার্ল্ডের দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমত হচ্ছে আপনারা এই শো দেখছেন, দ্যাট মিনস আপনারা এই সিনেমা, বাংলা সিনেমাকে আপনারা ভালোবাসেন এবং এই ভালোবাসা যেন আপনাদের, আমরা চাই এটা কন্টিনিউ হোক এবং আপনারা বেশি বেশি বাংলা সিনেমা দেখেন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করেন। থ্যাংক ইউ। ছোট পর্দার প্রাণবন্ত উপস্থিতি, যার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় বারবার জয় করে নিয়েছে দর্শকের হৃদয়। ড্রামা হোক কিংবা রোমান্টিক স্টোরি, প্রতিটি চরিত্রেই তিনি এনে দেন আলাদা এক প্রাণ, আলাদা এক অনুভূতি। নিজের ট্যালেন্ট, হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে খুব অল্প সময় তৈরি করেছেন আলাদা এক পরিচয়। আজ আমরা জানব তার জার্নি, স্ট্রাগল, সাকসেস আর ক্যামেরার বাইরের সেই রিয়েল লাইফ স্টোরি। দর্শক, প্রিয় অভিনেত্রীকে নিয়ে এবারে আমাদের স্টার অব দ্য উইক। গ্ল্যামার আর অভিনয়ের নিখুঁত মেলবন্ধনে যিনি বর্তমান প্রজন্মের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েল। মেধা, সততা আর তীব্র আত্মবিশ্বাসের জোরে কিভাবে নিজেকে সাধারণ থেকে অসাধারণ করে তোলা যায়, কেয়া পায়েল যেন তারই এক জীবন্ত উদাহরণ। চঞ্চল, লাইফে হ্যাপি থাকা। এইচএসসি পরীক্ষার খারাপ রেজাল্ট করেছিলাম, তখন আসলে খারাপ লেগেছে অনেক। কেরানীগঞ্জের সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের মেধা, পরিশ্রম ও পরিবারের অনুপ্রেরণায় তিনি গড়ে তুলেছেন সফল অভিনয় ক্যারিয়ার। মনে হয়েছে যে অ্যাক্টিং অনেক কষ্টের, আমাকে দিয়ে মনে হয় হবে না। খাওয়া তো ভাই একটা হলেই হয়েছে, বাট ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, সমুদ্র। ভাই আমি আমার মতো, এবং আমাকে আমার মতো করে ডাকলে, যেমন মেহের নামে ডাকছে, কেয়া পায়েল বলে ডাকলে আমার খুব শান্তি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল তার। স্থানীয় থিয়েটার থেকে যাত্রা শুরু করে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। একটা দুইটা দিয়ে হয়নি আসলে, কিংবা এখনো আমি জানি না আসলে আমার ক্যারিয়ার কোন জায়গায় আছে। বাট আমি যখন কাজ করেছি, আমি একাধারে কাজ করেছি, প্রচুর নাটকে কাজ করেছি, পরিশ্রম করেছি। তো আমার কাছে মনে হচ্ছে পরিশ্রমটা আমার জন্য টার্নিং পয়েন্ট। বাস্তবসম্মত অভিনয় স্বীকৃতি স্বরূপ তিনি জয় করে নিয়েছেন মর্যাদাপূর্ণ প্রথম আলো পুরস্কারও। আমি প্রচুর পরিশ্রম করেছি। আচ্ছা, আমি খুবই যে বয়সে কাজ শুরু করেছি, আমার সব ফ্রেন্ডরা তখন ঘুরেছে, পড়াশোনা করেছে, যদিও আমি করেছি, বাট ওরা ইউনিভার্সিটি লাইফটা খুব দারুণভাবে এনজয় করেছে, যেটা আমি পারিনি। আমার পড়াশোনার পাশাপাশি কাজ করতে হয়েছে। অনেক ফ্রেন্ডদের বিয়ে হয়েছে, যেতে পারিনি, অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারিনি। সো লাইফের অনেক কিছু করতে পারিনি, যে মানে প্রত্যেকটা বয়সের তো একটা সৌন্দর্যতা আছে, একটা ভালো লাগা আছে, যেটা এই বয়সে ভালো লাগছে সেটা হয়তো অন্য বয়সে গিয়ে ভালো লাগবে না। সো ওই জিনিসগুলো আসলে আমি আমার কাজের জন্য অনেক কিছু মিস করেছি। আজ তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন, বরং এই প্রজন্মের তরুণদের কাছে এক অনন্য প্রেরণা। ছোটবেলায় ভাবতাম যে কবে বড় হব, বড় হলেই মনে হয় সব ঝামেলা শেষ হয়ে যাবে, বড় হলেই সবাই আমার কথা শুনবে, বড় হলেই কেউ আমাকে বকা দিবে না, বড় হলেই আমি মোটামুটি পুরো জগৎটা আমার। বাট এখন মনে হচ্ছে যে ছোটবেলায় একমাত্র যে বেলা যেখানে আসলে কোনো কিছুর কোনো চিন্তা নাই, এবং ওইটা হচ্ছে লাইফের বেস্ট টাইম। তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে, যদি তুমি কাজটাকে প্রায়োরিটি দাও, তোমার কাজ, তোমার যদি যেই জায়গাতে তুমি কাজ করবে সেখানে যদি প্রপার টাইমটা দাও, যদি ওই ডেডিকেশনটা থাকে, তখন তোমার ভালো অপশন আসবেই। সেটা হয়তো আজ না হয় কাল। সো কাজের পেছনে ছুটো, মানে কষ্ট করো, তাহলে কেষ্ট মিলবে।
পরিশ্রম, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার মাধ্যমে তিনি তৈরি করেছেন নিজের আলাদা অবস্থান। আমাদের মস্তিষ্ক অনেক সময় মনে করিয়ে দেয় কোন কাজগুলো শুরু করেও শেষ করিনি, আর এ কারণে যখন আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন তখন দেখবেন আরেকটি বিষয় মনে এসে কাজের ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে। এজন্য মনোবিজ্ঞানীরা বলেন কোনটা করবেন তা লিখে ফেলুন এবং সে অনুযায়ী কাজ করুন। যেসব বিষয় আপনাকে এগোতে দিচ্ছে না বা দমিয়ে রাখছে সেগুলোর মুখোমুখি হন, দেখবেন শেষ পর্যন্ত সফলতা আসবেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, শেষ করছি আজকের শোবিজ ওয়ার্ল্ড। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও এটিএন বাংলার সাথেই থাকুন।